পাকচর রৌফের ট্রানজিট রুট নেপাল। 5 বারই বিহারের রক্সোল হয়ে ভারতে ঢোকে পাকচর রৌফ এবং প্রত্যেকবারই ইজাজের সঙ্গে কাঠমান্ডু থেকে কলকাতায় ঢোকে আইএসআই চর। যদিও এবার একই পথে ফেরার পরিকল্পনা ছিল না রৌফের। বাংলাদেশ থেকে পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা করেছিল রৌফ, আর সে কারণেই বনগা হয়ে বাংলাদেশে পালানোর ছকে ছিল পাকচর। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সুজয়ের সঙ্গে আমরা কথা বলবো। সুজয়, যে পথে তারা ঢুকেছিল কলকাতায় সে পথ তারা বাঁচলো না যাওয়ার সময়, কেন এই রুট তাদের এতটা সেফ কেন মনে হলো? দেখো, সাম্প্রতিক পরিস্থিতি আমরা যদি দেখি যে কেন এতবার সে কাঠমান্ডু হয়ে পাকিস্তান গিয়েছে, এবার তার রুট বাংলাদেশ কেন? কারণ বাংলাদেশেও এবার পাকিস্তানের গতিবিধি বা এই আইএসআই এজেন্টদের গতিবিধি ছিল, সেই কারণে সে পাকিস্তানে যাচ্ছিল অপর এক আইএসআই এজেন্টের সঙ্গে দেখা করে সেখান থেকে পাকিস্তান চলে যাওয়ার জন্য। এবং এই প্রথম নয় আত্রেই, এর আগে 5 বার ভারতে এসছে বা বলা ভালো কলকাতায় এসেছে এই পাকিস্তানি চর বা পাকিস্তানি গুপ্তচর সংস্থার এজেন্ট। 2014, 2018, 2022, 2024 এবং 2026 জানুয়ারিতেও এসেছিল, আর চলতি বছরের জানুয়ারিতেও সে কলকাতায় এসেছিল। কলকাতায় আসার পর তার কী রুট ছিল, সে কলকাতায় আসার পর মূলত, এবং এই যে 5 বার এসেছিল প্রত্যেকবার কাঠমান্ডু থেকে রেক্সল সীমান্ত, যেটা মূলত বিহার এবং নেপালের যে আন্তর্জাতিক সীমানা, সেই রেক্সল সীমান্ত হয়ে তারপরে সে কলকাতা এসেছিল। ফলে তার রুটটা ইতিমধ্যেই জানতে পেরেছেন। এবার পালিয়ে যাওয়ার পরিকল্পনাও তার বাংলাদেশ থেকে ছিল, তারাও জানতে পেরেছেন। এবং কেন তার আসার উদ্দেশ্য কী ছিল, সে কিন্তু এখানে এসে প্রত্যেকটা যে ভাইটাল ইনস্টলেশন যেটাকে বলা হয়, অর্থাৎ গুরুত্বপূর্ণ জায়গা, যার মধ্যে ফোর্ট উইলিয়াম পড়ে, ব্যারাকপুরের ক্যান্টনমেন্ট পড়ে, কলকাতা স্টেশন, হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশনগুলি রয়েছে। এবং শুধু তাই না, প্রত্যেকটা স্টেশন থেকে কোন কোন দূরপাল্লার ট্রেন কখন কোথা থেকে ছাড়ে একদম হুবহু তার কাছে সেই চার্ট পাওয়া গিয়েছে। আর্মি মুভমেন্ট কখন হয়, অর্থাৎ সামরিক বাহিনীর মুভমেন্ট কোন ট্রেনে কখন হতে পারে, সেটাও সে নলেজে রেখেছিল, সেই খবরও সে নিয়ে রেখেছিল। ফলে তার গতিবিধি পুরো একদম আইএসআই এজেন্ট যেভাবে কাজ করে, দেশের বিরুদ্ধে, মূলত ভারতের বিরুদ্ধে বিভিন্ন তথ্য সংগ্রহ করা, ছবি ভিডিও সংগ্রহ করা, ভারতের এই সামরিক বাহিনীর গতিবিধি কোন দিকে যাচ্ছে, তারা কোথায় কিভাবে যাচ্ছে, কখন যাচ্ছে, হুবহু তথ্য তুলে দেওয়া, এটাই তার মূল উদ্দেশ্য ছিল। এবং এখানে এসে সে ভারতীয় এই যে ইজাজ, যাকে গ্রেফতার করা হয়েছে, তার বাবাকে নিজের বাবা সাজিয়ে ভোটার কার্ড বানায়, পরবর্তীতে আধার এবং প্যান কার্ডও বানিয়ে নিয়েছিল, ব্যাঙ্ক অ্যাকাউন্টও সে করেছিল। এসআইআর প্রক্রিয়ায় যখন তাকে ডাকা হয়েছিল তখন সে না আসায় এসআইআর থেকে নাম বাদ গিয়েছিল, ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছিল। কিন্তু গুরুত্বপূর্ণ হলো যে এই 5 থেকে 6 বার যে সেখানে এসছে, পুরোটাই তৃণমূল সরকারের আমলে। কিন্তু তৃণমূল সরকারের আমলে সে সময় পুলিশ তারা কিছু জানেনি, স্থানীয় জনপ্রতিনিধি তারাও কিছু জানেনি, নাকি তারা জেনেও কোনো পদক্ষেপ করেনি। এটা নিয়ে একটা বড় প্রশ্ন উঠছে যে একজন পাকিস্তানি নাগরিক কলকাতায় এসে থাকছে, সেই তথ্য ইন্টেলিজেন্সের কাছে নেই, রাজ্যের কাছে ছিল না। ফলে এই ভয়ঙ্কর যে গতিবিধি, সে আরও কি গুরুত্বপূর্ণ তথ্য যে নিয়ে গিয়েছে সেটা এখনও ডিকোড করা যায়নি। তার কারণ সে যে মোবাইল থেকে যেই ভিডিও ছবি তুলতো, সেই মোবাইলটাকে সে ডিস্ট্রয় করেছে, এভিডেন্স ডিস্ট্রাকশন করেছে। সেই তথ্যগুলি এখন তারা গোয়েন্দারা, এসটিএফের গোয়েন্দারা, বেঙ্গল এসটিএফের গোয়েন্দারা খুঁজে বের করার চেষ্টা করছেন। বিভিন্ন সিএফএসএল এবং অন্যান্য যে সমস্ত এভিডেন্স, তার মাধ্যমে সেগুলিকে উদ্ধার করার চেষ্টা করছে যে কী কী তথ্য চলে গিয়েছে এই শত্রু দেশের কাছে, পাকিস্তানের কাছে, সেটা খুঁজে বের করা এই মুহূর্তে বেঙ্গল এসটিএফের কাছে অন্যতম একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। তুমি আমাদের সঙ্গে থাকো সুজয়, আমাদের প্রতিনিধি অনেক তথ্য আপনাদের সামনে তুলে ধরলেন। আর এখানেই আপনাদের জানায় যে এই রৌফ বেঙ্গল এসটিএফের জেরায় পাকচর রৌফের স্বীকারোক্তি শুনে সে পাক সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখেছিল, কিন্তু শারীরিক সমস্যার কারণে সেটা করতে পারেনি। তখন পাক সেনা আর আইএসআইয়ের সঙ্গে সে যোগাযোগ তৈরি করে, আর তারপরে রৌফকে চর হিসেবে, অর্থাৎ পাক গুপ্তচর হিসেবে আইএসআই তাকে রিক্রুট করে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ক্যারাটে প্রশিক্ষণও নিয়েছিল রৌফ। ভারতে এসে সেনা ঘাঁটিগুলিকে নিশানা করে আইএসআই এর চর রৌফ। সুজয় আমাদের প্রতিনিধি আরও জানাচ্ছেন এই বিষয় নিয়ে। সুজয়, নির্দিষ্টভাবে এই অংশটা একটু জানতে চাইবো, কারণ আইএসআই তাকে ট্রেন করেছিল কিভাবে পুরো কাজটা করতে হবে, এবং এখনো পর্যন্ত আমাদের তদন্তকারীদের হাতে যা যা পাওয়া গিয়েছে, তাদের অভিজ্ঞতা কি বলছে? পূর্বের মতোই কি কাজ করছে, নাকি নতুন কোনো ছক বানাচ্ছে আইএসআই? দেখো, রৌফকে জেরা করে বেঙ্গল এসটিএফের গোয়েন্দারা যে তথ্য জানতে পেরেছে যে তার একসময়ের স্বপ্ন ছিল পাকিস্তান আর্মিতে যোগ দেওয়ার,
সে প্রস্তুতি নিয়েছিল, কিন্তু ফিজিক্যাল ফিটনেসের যে পরীক্ষা হয় সে ফিটনেস পরীক্ষায় পাশ করতে পারেনি, ফলে তার পাকিস্তান সেনায় চাকরি হয়নি। কিন্তু সেই চাকরিতে যোগ দেওয়ার চেষ্টার সূত্রে তার বেশ কিছু পাকিস্তান সেনা এবং কি আইএসআই এর সঙ্গেও তার যোগাযোগ গড়ে ওঠে। তারা তখন এই রউফকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে ব্যবহার করার জন্য তাকে ট্রেন করা হয়, তাকে সেলফ ডিফেন্সের প্রশিক্ষণ দেওয়া হয়, অর্থাৎ ক্যারাটের প্রশিক্ষণ দেওয়া হয়। দেওয়ার পর তাকে একটা রুট দেখিয়ে দেওয়া হয়। এই যে ইজাজ যাকে গ্রেফতার করা হয়েছে তাকে কোনোভাবেই এসটিএফ সন্দেহের ঊর্ধ্বে রাখছে না যে সে শুধুমাত্র একজন ভারতীয় হিসাবে বা এই রাজ্যের বাসিন্দা হিসাবে সে কাজ করছিল, সেও আইএসআইয়ের সঙ্গে যুক্ত থাকতে পারে। তার কারণ যেভাবে যোগাযোগটা, তার কারণ এই রফকে কাঠমান্ডুতে পাঠানো হয়, ওই কাঠমান্ডুতেই আবার ইজাজের ব্যবসা রয়েছে। ব্যবসার সূত্রে তার যোগাযোগ একটা মসজিদে গড়ে উঠেছিল। কিন্তু কেন ইজাজ? তাহলে কি কোনোভাবে আইএসআই এর এই যে আইএসআই আগে থেকেই জানতো যে ইজাজ কাদের হয়ে কাজ করে, তার সঙ্গে তার যোগাযোগ করিয়ে দেওয়া হয়েছিল এবং সেই যোগাযোগ করিয়ে দেওয়ার পর ইজাজ আবার তার বাড়িতেই এই রফকে রাখলো এবং ইজাজের বাবাকেই এই রফ নিজের বাবার পরিচয় দিয়ে সে সমস্ত ভারতীয় নথি তৈরি করলো এবং কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে সেনার মুভমেন্ট, ফোর্ট উইলিয়াম অর্থাৎ আর্মির যে জায়গাগুলি রয়েছে সেই জায়গার ছবি ভিডিও সংগ্রহ করলো। অর্থাৎ কোথাও ইজাজও কি এই আইএসআই এর সঙ্গেই যুক্ত ছিল, সেই সন্দেহটা কিন্তু এড়িয়ে যাচ্ছেন না তদন্তকারীরা। তাই দুজনকেই জেরা করে এই তথ্য সংগ্রহ করার চেষ্টা করা হচ্ছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ আরও এসটিএফ এর গোয়েন্দারা কিন্তু এই ইজাজের মাধ্যমে এবং তার পাশাপাশি এই রউফের মাধ্যমে আরও বেশ কয়েকটি নাম পেয়েছে যারা এদের এই মডিউলটার সঙ্গে যুক্ত ছিল, এদের সঙ্গে কাজ করতো, এরকম আরও এজেন্টের নাম পাওয়া গিয়েছে, তাদেরও ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছে। এবং এই যে মোবাইল ডিস্ট্রয় করে দেওয়া, এটাও সুপরিকল্পিত যাতে মোবাইল থেকে কোনো ডেটা উদ্ধার করতে না পারেন তদন্তকারীরা বা কোনো তথ্য প্রমাণ এই যে এসটিএফ এর কাছে না আসে। এবং যখন সে বনগা সীমান্ত হয়ে পেট্রাপোল সীমান্ত হয়ে বাংলাদেশ পালানোর ছক করছিল, সেখানেও সে একাধিক জায়গায় সে নিজের এমন জায়গাগুলি ব্যবহার করেছে যেখানে সিসিটিভি ক্যামেরা না থাকে, যেখানে তাকে কেউ ট্র্যাক করতে না পারে। কিন্তু এসটিএফ এর গোয়েন্দাদের নজর সে এড়াতে পারেনি। অবশেষে গ্রেফতার হয়েছে। এসটিএফ এর বড়সড় সাফল্য। আর কে বা কারা এর সঙ্গে যুক্ত রয়েছে? আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে এখন গোয়েন্দাদের কাছে কি কি জানার রয়েছে, সামনে অনেক প্রশ্ন রয়েছে। আর এর জাল কতটা ছড়িয়েছে, কারা কারা যুক্ত আছে, কারা এজেন্ট হিসেবে আরো কাজ করছে, এগুলো খোঁজ করছেন তদন্তকারীরা। আর ঠিক স্বাধীনতা দিবসের আগেই বড়সড় একটা নাশকতার ছক কি পাকিস্তান নিয়েছিল, সেটাই কি, সেই ছকটাই কি ভাঙা হলো? রেলে যে পাক হামলার ছক, তার সঙ্গে নিশানায় ফোর্ট উইলিয়াম, এই প্রশ্নগুলো কেন উঠছে, তার কারণ এই সংক্রান্ত তথ্য এই সন্দেহভাজন জঙ্গির কাছে পাওয়া গিয়েছে। বেঙ্গল এসটিএফ এর হাতে পাক জঙ্গির গ্রেফতারিতে চাঞ্চল্যকর তথ্য, যা গোয়েন্দা সূত্র দাবি করছে পূর্বাঞ্চলে ভারতীয় সেনার সদর দপ্তর, ফোর্ট উইলিয়ামের ছবি, ভিডিও, ম্যাপ, এগুলো তার কাছে পাওয়া গিয়েছে। ভারতীয় সেনা বিএসএফ এর গতিবিধি সংক্রান্ত গোপন তথ্য, সেগুলো এই রউফের কাছে পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, এই রানা রউফকে ভারতীয় রেলেরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহেরও দায়িত্ব দিয়েছিল আইএসআই। ভারতে নাশকতা ঘটাতে স্লিপার সেল তৈরিরও দায়িত্ব দেওয়া হয়েছিল রউফকে। এই ধৃত পাক গুপ্তচর রানা রউফের কাছ থেকে একটা নোটবুক পাওয়া গিয়েছে এবং সেই নোটবুকে কি কি আছে তাতেই চমকে ওঠার মতো বিষয়। আর সেটাই জানার চেষ্টা করছেন তদন্তকারীরা, কারণ নোটবুকে পার্শ্ববর্তী যে আমাদের দেশগুলো রয়েছে সেখানকার মোবাইল নম্বর পাওয়া গিয়েছে। এই নাম্বারগুলো কাদের, তারা কি চক্রের সঙ্গে জড়িয়ে? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিতভাবে জানাচ্ছেন এই নিয়ে। সুপ্রিয়া আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়া, একটু জানতে চাইবো এই নোটবুকে কি এমন তথ্য রয়েছে যেটা নিয়ে চিন্তা ব্যক্ত করা হচ্ছে? দেখো, রানা রউফ তাকে যখন গতকাল গ্রেপ্তার করেন তদন্তকারীরা, তারপর তার কাছে তল্লাশি চালিয়ে একটি পুরনো নোটবুক উদ্ধার হয়েছে। সেই নোটবুকে থাকা বেশ কিছু নাম্বার যেগুলো তদন্তকারীদের বিশেষভাবে ভাবাচ্ছে, এমনটাই কিন্তু আমরা এসটিএফ সূত্রে জানতে পারছি। তার কারণ ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি, ওই নোটবুকে শুধুমাত্র নেপাল বা বাংলাদেশ নয়, তার পাশাপাশি শ্রীলঙ্কা, এমনকি পাকিস্তানেরও বেশ কিছু নাম্বার, মোবাইল নাম্বার সেখানে লেখা রয়েছে।
আর এই যে নাম্বারগুলো লেখা রয়েছে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল রানা রৌফের, এমনটাও কিন্তু মনে করছেন এসটিএফ এর গোয়েন্দারা। আর সেই জায়গা থেকে তদন্তকারীরা আরো যে বিষয়টা জানার চেষ্টা করছেন, তাহলে কি রানা রৌফ তাহলে নিজে কোনো মডিউল তৈরি করেছিলেন, যে মডিউলের সদস্যদের নাম্বার এই নোটবুকে লেখা ছিল, এবং তারা কোথায় কতটা সক্রিয় অবস্থাতে রয়েছেন। কারণ ইতিমধ্যেই তদন্তকারীরা কিন্তু যে সমস্ত তথ্যগুলো পেয়েছেন, কলকাতাতে নেপাল থেকে সে যেমন একাধিকবার এসেছিল, যাতায়াত করেছে, তার পাশাপাশি সে কিন্তু বাংলাদেশেও বেশ কয়েকবার যাতায়াত করেছে। তো সব মিলিয়ে যাদের যাদের নাম্বার এই নোটবুকে লেখা রয়েছে, সেই সমস্ত নাম্বার বা যারা ব্যবহারকারী তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল এবং তারা রানা রৌফ মডিউলের সদস্য হিসেবে কাজ করতো, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে মনে করছেন তাদের তদন্তকারীরা। তাদের নাগাল পেতে বা তাদের খোঁজ পেতে তারা কোথায় কতটা সক্রিয় অবস্থাতে রয়েছে, সেগুলোই কিন্তু এখন জানার চেষ্টা করছেন এসটিএফ এর গোয়েন্দারা। ধন্যবাদ।